প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি হিসাব বিজ্ঞানের অ্যাডজাস্টিং জার্নাল এই অধ্যায়টি নিয়ে 4টি ক্লাসের পরিকল্পনা করেছি। আজকে তার প্রথম পর্ব। কিছু শর্টকাট টেকনিক নিয়ে এই অধ্যায়টি সাজিয়েছি। আশা করি তোমরা সকলেই এই ভিডিওটি দেখে উপকৃত হবে। তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবে। তো অ্যাডজাস্টিং জার্নাল শুরু করার পূর্বে একটু ধারণা নেওয়া যাক অ্যাডজাস্টিং জার্নালটা কী। হিসাবকালের শেষে বকেয়া অথবা অগ্রিম আয় ব্যয় সমন্বয় করার জন্য যে জার্নাল প্রদান করা হয় তাকে অ্যাডজাস্টিং জার্নাল বলে। নগদ অনগদ সমস্ত প্রকার লেনদেনের অ্যাডজাস্টিং জার্নাল হয়। সম্পত্তি, দায়, আয় ও ব্যয় এইরূপ লেনদেনের অ্যাডজাস্টিং জার্নাল হয়। অ্যাডজাস্টিং জার্নাল অত্যাবশ্যকীয়, অর্থাৎ অ্যাডজাস্টিং জার্নাল ব্যতীত সঠিক হিসাব বিবরণী তৈরি করা সম্ভব নয়। এবার চলে আসুন মূল আলোচনায় ফিরে যাচ্ছি। তো মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমি এখানে একটা অঙ্ক উপস্থাপন করেছি, সেই অঙ্কটা একটু খেয়াল করি। মিস্টার তুহিন ওপেন এ সার্ভিস কোম্পানি অন May 1, 2020. The company showed the following balance on May 31, 2020. Prepaid insurance 36,000, office equipment 1 lakh, notes payable 1,20,000, service revenue 18,000. Analysis revealed the following additional data. Prepaid insurance was for 2 years effect from May 1, 2020. Annual depreciation on office equipment was taka 24,000. The notes payable a 10% 6-month note from May 1, 2020. Unearned service revenue of taka 5,000 have been earned. Service provided to other customers but not billed total taka 15,000. Required journalize the adjusting entries on May 31, 2020. এই হচ্ছে আমাদের একটা প্রশ্ন। শুরুতেই বলে রাখি যে এই প্রশ্নটা আমরা পরীক্ষার মধ্যে দুই ধরনের পেতে পারি। এই প্রশ্নটা হচ্ছে যে প্রথম অংশটা হচ্ছে রেওয়া মিলের কিছু তথ্য, নিচে সমন্বয়। আবার কিছু কিছু প্রশ্নে রেওয়া মিলের তথ্য থাকে না, শুধু সমন্বয়ের তথ্যগুলো থাকে। তো আমরা এই অঙ্কের উভয় তথ্যই পাচ্ছি, অর্থাৎ রেওয়া মিলের অংশও আছে আর সমন্বয় জাবেদা কী করবো সেটা অংশগুলোও আছে। তো এই সমন্বয়ের যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আমাদের জাবেদা করতে বলা হচ্ছে। এই জাবেদাগুলো সহজে বোঝার জন্য কিছু শর্টকাট টেকনিক আমি তৈরি করেছি। আজ তা তোমাদের সামনে পাঠ পরিকল্পনা হিসেবে উপস্থাপন করব। সেগুলো আমি রুলস প্রয়োগ করলাম। রুলস 1, যখন প্রশ্নে প্রিপেইড শব্দটি থাকবে, এই প্রিপেইড শব্দটি ইন্স্যুরেন্স এবং রেন্ট এই দুটি শব্দের ক্ষেত্রে থাকে। অর্থাৎ প্রশ্নটা পড়ার সময় তোমাদের কাছে যখন তোমরা এইচএসসি পরীক্ষা দিয়ে উচ্চতর শিক্ষার জন্য বিবিএ এবং বিবিএসে ভর্তি হও, তো তখন তোমাদের কাছে এই প্রশ্নটা পরীক্ষায় আসে ইংলিশে। আমরা ইংলিশটা বুঝতে পারি না, তার তাৎপর্য বুঝি না, অর্থাৎ বাংলাটা বুঝি না, আমাদের অ্যান্সার করা কষ্ট হয়। তো এই অ্যান্সারটাকে সহজ করার জন্য, যারা আমরা দুর্বল স্টুডেন্ট, সহজ করার জন্য আমি এখানে কিছু শর্টকাট কথা বলছি। সেটা হচ্ছে যখন কোনো প্রশ্নে প্রিপেইড শব্দটি থাকবে, এই প্রিপেইড শব্দের সাথে ইন্স্যুরেন্স এবং রেন্ট এই দুটো শব্দ থাকলে, প্রিপেইড শব্দের সাথে ইন্স্যুরেন্স এবং রেন্ট দুটো শব্দ থাকলে আমরা উত্তর করার জন্য সহজে মনে রাখবো সেটা হচ্ছে যে এক্সপেন্স ডেবিট। এক্সপেন্স ডেবিট। তো এখানে যে এক্সপেন্সটা থাকবে ইন্স্যুরেন্স এবং রেন্ট দুটোর মধ্যে যেটি থাকবে আমরা সেটি বসাবো। যদি প্রশ্নে থাকে ইন্স্যুরেন্স তাহলে আমরা অ্যান্সারটা করবো ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। আর যদি প্রশ্নে থাকে রেন্ট তাহলে আমরা করবো রেন্ট এক্সপেন্স ডেবিট। আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট, এই হচ্ছে আমাদের একটি জাবেদা। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। আর যদি প্রশ্নে রেন্ট থাকে মানে অর্থাৎ প্রিপেইড রেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে
রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেইড রেন্ট ক্রেডিট। তো এই নিয়মের আমরা একটা এক্সাম্পল দেখি। আমার এখানে যে প্রশ্নটা দিয়েছি সেই প্রশ্নের প্রথমে ছিল প্রিপেইড ইন্স্যুরেন্স। আমি তোমাদেরকে শুরুতেই বলেছিলাম যে আমরা প্রশ্নে যখন প্রিপেইড ইন্স্যুরেন্স পাবো, অর্থাৎ প্রিপেইডের সাথে ইন্স্যুরেন্স এবং রেন্ট এই দুটো শব্দের একটি পাবো। এটি পাওয়া মাত্র আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। আমরা সমন্বয়জাত করার সময় আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানা দরকার। প্রথমত হচ্ছে আমরা জাবেদা করব। জাবেদা করার সময় আমরা কিছু কনফিউশনে পড়ে যাই। সেটা হচ্ছে টাকা বসানোর ক্ষেত্রে বিশেষ করে আমরা 1 মাসের বসাবো, না 1 বছরে বসাবো, না কত মাসের বসাবো। তো এটা তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। সেটি হচ্ছে যখন কোনো লেনদেনের অর্থাৎ কোনো বাক্যের শুরুতে যদি কোনো মাসের নাম লেখা থাকে, সেক্ষেত্রে উক্ত মাস সহ বছরের শেষ তারিখ ডিসেম্বর মাস পর্যন্ত যত মাস এখনও অতিক্রান্ত হয়নি আমরা ওই মাসগুলো ধরব। আর যদি কোনো বাক্যের শেষে বা কোনো লেনদেনের শেষে কোনো মাসের নাম লেখা থাকে, সেটা যে মাসই হোক না কেন আমরা 1 মাসের ধরব। তো আমার মনে হয় তোমরা খুব সহজেই এখন এই টাকাটা বের করতে পারবে যে 1 মাসের ধরবো না 1 বছরের ধরবো। আমার এই আলোচ্য প্রশ্নে আমার প্রশ্নের শেষে এখানে মাসের নাম লেখা আছে মে 1। তাহলে আমরা দেখলাম যেখানে 1 মাসের নাম উল্লেখ আছে, তা আমরা 1 মাসের টাকা সেখানে ধরবো। তাহলে এই প্রিপেইড ইন্স্যুরেন্স প্রশ্নের উপরে দেওয়া ছিল 36,000 টাকা। এই 36,000 টাকা প্রশ্নে আরও বলা ছিল 2 ইয়ার্স, 2 বছরের জন্য। তা আমরা জানি 1 বছরে 12 মাস, 2 বছরে হচ্ছে 24 মাস। তাহলে এই 36,000 টাকাকে আমরা 24 দিয়ে ভাগ করব। ভাগ করে যা পাবো তার সাথে আমরা 1 দিয়ে গুণ করে আমরা টাকাটা বসাবো। 36,000কে ভাগ করলাম 24 দিয়ে, আমরা 1 মাসে টাকাটা ধরবো। কারণ আমার এই প্রশ্নের শেষে একটা মাসের নাম লেখা আছে, সেটা যে মাসই হোক আমরা 1 মাসের ধরবো। আমরা নিয়ম 2 যাচ্ছি। যখন প্রশ্নে ডিপ্রিসিয়েশন শব্দটি থাকবে, অর্থাৎ প্রশ্নটি পড়ার সময় যখন ডিপ্রিসিয়েশন শব্দটি পাবে, তো তোমরা ডিপ্রিসিয়েশনের জন্য মনে রাখবে ডিপ্রিসিয়েশনে একটি জার্নাল হয়। সেই জার্নালটি হচ্ছে ডিপ্রিসিয়েশন, যার বাংলা হচ্ছে অবচয়। তোমরা মনে রাখবে অবচয়ের জন্য একটি জাবেদা হয়, সেটি হচ্ছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, accumulated depreciation ক্রেডিট। তো ডিপ্রিসিয়েশন জাবেদাটি হচ্ছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। তোমরা অবশ্যই এই লাইনটা ভালো করে খেয়াল রাখবে, বারবার অনুশীলন করবে, চর্চা করবে, তা তোমাদের কাছে সহজ হবে। আর এক্ষেত্রে একটা বিষয় ভালো করে জেনে রাখা দরকার, সেটি হচ্ছে ডিপ্রিসিয়েশনের জাবেদা করার সময় প্রশ্নে যদি একাধিক কোনো সম্পত্তির নাম উল্লেখ থাকে এবং একাধিক টাকা থাকে, অর্থাৎ একটা করে সম্পত্তির সাথে একটি করে টাকা থাকে, তাহলে আমাদের যে কটা সম্পত্তি থাকবে ওই কটা সম্পত্তির জন্য আলাদা করে জাবেদা দিতে হবে। আমার এই প্রশ্নে এখানে আমি একটা এক্সাম্পল দেখতেছি, সেটা হচ্ছে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট ওয়াজ টাকা 24,000। তো এখানে একটি সম্পত্তির নাম উল্লেখ আছে অফিস ইকুইপমেন্ট, আর এখানে ডিপ্রিসিয়েশন শব্দটি আছে। তো তোমরা অবশ্যই সহজে বোঝার জন্য যে বিষয়টি মনে রাখবে সেটি হচ্ছে ডিপ্রিসিয়েশন থাকলে আমরা এই জাবেদাটা অ্যান্সার করব। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট লেখার সময় ব্র্যাকেটের যে অংশটা আছে সেখানে ওই সম্পত্তির নামটি বসাবো। যদি এখানে প্রশ্ন আছে অফিস ইকুইপমেন্ট, আমি এখানে অফিস ইকুইপমেন্ট বসাবো। আর যে প্রশ্নে যে সম্পত্তি থাকবে আমরা ওই সম্পত্তির নামটা বসাবো, বসিয়ে এভাবে ডিপ্রিসিয়েশনের জার্নালটি আমরা সম্পন্ন করব। আর এখানে আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে যেখানে 24,000 টাকা দেওয়া আছে 1 বছরের জন্য, 24,000 টাকা দেওয়া আছে আমাদের 1 বছরের জন্য। আমি শুরুতেই বলছিলাম আমরা এখানে 1 বছরের কাজ করতেছি না, আমরা 1 মাসের কাজ করতেছি। তা আমরা ওকে 12 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করে যা পাবো তা বসাবো। আমরা 3 নাম্বার নিয়মে যাচ্ছি, ইন্টারেস্ট।
এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম। সমন্বয় জাবেদা অনেকবার এই পরীক্ষায় ইন্টারেস্ট নিয়ে প্রশ্ন হয়ে থাকে। ইন্টারেস্টটা সহজে বোঝার জন্য আমি এখানে 2টি সূত্র প্রয়োগ করতেছি। তোমরা আস্তে আস্তে সূত্রগুলো বাসায় অনুশীলন করবে এবং নোট করে অবশ্যই রাখবে। ইন্টারেস্টের প্রথম জাবেদাটা হচ্ছে, প্রশ্নটা পড়ে যখন তুমি বুঝতে পারবে যে ইন্টারেস্টটা কার উপর ধার্য করা হচ্ছে। যদি ইন্টারেস্টটা ধার্য করা হয় ক্যাপিটালের উপর, অর্থাৎ প্রশ্নটা হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এই ইন্টারেস্টটা যদি ক্যাপিটালের উপর ধার্য করা হয়, তো সেক্ষেত্রে জাবেদা হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। আর দ্বিতীয় জাবেদাটি হচ্ছে, যখন ইন্টারেস্ট এই ক্যাপিটালের উপর ধার্য করা হবে না, অর্থাৎ এই ক্যাপিটাল ব্যতীত অন্য যে কোনো ক্ষেত্রে যদি ইন্টারেস্ট ধার্য করা হয়, তো সেক্ষেত্রে জাবেদা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। আমাদের এই জাবেদাটি অসংখ্যবার পরীক্ষায় এসে থাকে এবং এর ব্যবহারটা অনেক বেশি। আমি আবার একটু তোমাদের ক্লিয়ার করতেছি। সেটা হচ্ছে, ইন্টারেস্টের দুটি জানাল হয়। একটি হচ্ছে যখন ইন্টারেস্ট ধার্য করা হবে ইন্টারেস্ট অন ক্যাপিটালের ওপর, তখন জাবেদা দেব ইন্টারেস্ট অন ক্যাপিটাল ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। আর যখন দেখব যে প্রশ্নটি পড়ে আমাদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল, অর্থাৎ ক্যাপিটালের উপর ধার্য করা হয়নি, অন্য কোনো ক্ষেত্রে প্রয়োগ হয়েছে, সেক্ষেত্রে আমাদের জাবেদাটা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এবার আসো আমরা এই নিয়মের একটা এক্সাম্পল দেখি। দ্য নোটস পেয়েবল এর 10% 6-month নোট ফ্রম May 1, 2020। তো আমাদের আলোচ্য প্রশ্নে কোথাও কোনো জায়গায় ক্যাপিটাল শব্দটি ব্যবহার হয়নি, তা আমার দ্বিতীয় রুলসটি প্রয়োগ হচ্ছে, সেটা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। তো এই নোটস পেয়েবলের আমাদের প্রশ্নের উপরে অংশে ছিল 1,20,000 টাকা। তো এই 1,20,000 টাকার উপর 10% প্রশ্নে বলছে ইন্টারেস্ট ধরার জন্য। তাহলে আমাদের 1 বছরে আসে 12,000 টাকা। আমরা একে 12 দিয়ে ভাগ করে 1 মাসে ধরবো, অর্থাৎ 1,000 টাকা আমার অ্যান্সারে বসবে। আমরা নিয়ম 4 নম্বরে যাচ্ছি। রুলস 4, আনআর্নড। এটি একটি গুরুত্বপূর্ণ নিয়ম। অসংখ্যবার পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। সমন্বয় জাবেদা করার সময় তোমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখবে, সেখানে দেখবে যে আনআর্নড থেকে আমাদের প্রত্যেক বছরই প্রায় প্রশ্ন পরীক্ষায় আসে। তো এটা বোঝার জন্য একটা শর্টকাট কথা আমি টেকনিক হিসেবে বলছি, সেটি হচ্ছে, বাক্যের শুরুতে যদি আনআর্নড দিয়ে প্রশ্ন হয়, তাহলে আমরা আনআর্নডকে ডেবিট করব। আমি আবারও বলছি, তোমরা নোট করে রাখতে পারো। কোনো লেনদেনের শুরুতে বা বাক্যের শুরুতে যদি আনআর্নড দিয়ে প্রশ্নটি শুরু হয়, তাহলে আমরা আনআর্নডকে ডেবিট করব। অর্থাৎ তখন অ্যান্সারটি দাঁড়াচ্ছে আনআর্নড রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, অথবা প্রশ্নের যে রেভিনিউ থাকবে আমরা সেই রেভিনিউ নামটা বসাবো। আনআর্নড দিয়ে বাক্য যদি শুরু হয় বা ওই লেনদেনটি শুরু হয়, সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আনআর্নড রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তো এবার আসো আমরা এই নিয়মে একটা এক্সাম্পল দেখি। আনআর্নড সার্ভিস রেভিনিউ অফ টাকা 5,000 হ্যাভ বিন আর্নড। আমি শুরুতেই বলেছিলাম, যদি আমরা প্রশ্নটা পড়ে সেই প্রশ্নের বাংলা না বুঝতে পারি বা এর তাৎপর্য বুঝতে না পারি, সেক্ষেত্রেও অ্যান্সার করা সম্ভব। শুধু আত্মবিশ্বাস নিয়ে এই নিয়মগুলো একটু মনে রাখবে। তো এখানে আমি যে নিয়মটা বলেছিলাম, সেটা প্রশ্নের শুরুতে আনআর্নড সার্ভিস রেভিনিউ লেখা আছে, অর্থাৎ আনআর্নডটা বাক্যের শুরুতে আছে। তাহলে আমার অ্যান্সার দাঁড়াচ্ছে আনআর্নড রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর এখানে আমার টাকা আছে 5,000, সে টাকাটা আমরা বসিয়ে দেব। রুলস 5, সার্ভিস অথবা আয়বাচক। এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম, তোমরা এটা ভালো করে মনে রাখবে। আর এই নিয়মটা বোঝার জন্য আমি দুটো টেকনিক এখানে অ্যাপ্লাই করব। প্রথমটি হচ্ছে, যখন প্রশ্নটা পড়ে
প্রশ্নের মধ্যে কোথাও কোনো জায়গায় সার্ভিস শব্দটা থাকে, অথবা ওই লাইনটি পড়ে যদি মনে হয় যে এখানে আমাকে আয়বাচক কোনো কিছু বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে আমি অ্যান্সার করব অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। হ্যাঁ, প্রত্যেক বছরই পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে, আমরা অবশ্যই ভালো করে নোট করে বাসায় পড়ে নিব। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর যদি প্রশ্নটা পড়ে সার্ভিস শব্দটা না থাকে, অন্য কোনো আয়ের নাম উল্লেখ থাকে, যেমন রেন্ট রিসিভেবল, কমিশন রিসিভেবল, এরকম কোনো আয়ের নাম লেখা থাকে, তো সেক্ষেত্রে যে কাজটি করব সেটি হচ্ছে যে আয়ের নামটি থাকবে সেটি বসাবো, বসিয়ে রিসিভেবল ডেবিট করব। রিসিভেবল ডেবিট করব, আর ওই আয়ের নামটি অর্থাৎ সংশ্লিষ্ট আয়ের নামটি ক্রেডিট করব। সংশ্লিষ্ট আয়ের নামটি ক্রেডিট করব। অর্থাৎ এখানে আমার কথাটা দাঁড়াচ্ছে এরকম যে প্রশ্নে সার্ভিস রেভিনিউ ছাড়া যদি অন্য কোনো রেভিনিউ থাকে, তাহলে সেক্ষেত্রে আমি ওই আয়ের নামটা সহ রিসিভেবল ডেবিট করব, আর যে আয়ের নামটি থাকবে সেটি ক্রেডিট করব। যদি প্রশ্ন এরকম থাকে যে আমাদের ইন্টারেস্ট রেভিনিউ, তখন অ্যান্সারটি হচ্ছে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। তো তোমরা বাসায় আজকে এই পর্যন্ত তোমরা বাসায় নিয়মগুলো ভালো করে পড়বে, বারবার অনুশীলন করবে, তোমাদের কাছে অবশ্যই এটা সহজ হবে। আর তোমাদেরকে আমি অবশ্যই বলবো যে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর এই মানে সম্পূর্ণ অধ্যায়টা বোঝার জন্য তোমাদের 4টি ক্লাসের প্রয়োজন পড়বে। এই 4টি ক্লাস শেষ করে তোমরা এই সমস্ত তথ্যগুলো নিয়ে তোমরা বাসায় অ্যাডজাস্টিং এন্ট্রির অঙ্কগুলো অবশ্যই সলভ করবে। তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।